ইরশাদ সুলতানা, আপনার প্রশ্নটি আমি শুরুতে দেখতে পাচ্ছি। আপনি লিখেছেন, কোনো কারণে কারো কবর ভেঙে যাওয়া কি খারাপ লক্ষণ? কবর ভেঙে গেলে কি মৃত ব্যক্তির ব্যাপারে কুধারণা করা যাবে, কিংবা কুধারণা করলে কোনো গুনাহ হবে কিনা? উত্তর হলো, কবর কোনো কারণে ভেঙে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়, এবং এটা মৃত ব্যক্তি বা কবরস্থ লোকটির খারাপ হওয়ার কোনো লক্ষণও নয়। আমরা অনেকে মনে করি যে কবর ভেঙে যাচ্ছে মানে কবর তাকে রাখছে না বা কবর তাকে গ্রহণ করছে না, লোকটা খারাপ, সেজন্য এই কথাগুলো একেবারেই অমূলক এবং ধারণাপ্রসূত কথা, এগুলোর কোনো ভিত্তি নেই। কবর ভেঙে যাওয়াটা মাটির কোনো কারণে হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। অতএব কবর ভেঙে যাওয়া, কবরে পানি ওঠা, এরকম কোনো বিষয়ই আসলে মৃত ব্যক্তি বা কবরস্থ ব্যক্তির ভালো বা মন্দের কোনো বিষয়কে ইঙ্গিত করে না। বিধায় শুধুমাত্র কারো কবর ভাঙতে দেখে বা ভাঙা কবর দেখে বা কবরে পানি উঠেছে এটা দেখে ওই মৃত ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে সেটি গুনাহ হবে। কারণ একজন মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা এমনিতেই নিষেধ, সেখানে একজন মৃত মানুষ, তার সম্পর্কে খারাপ ধারণা করা নিষেধাজ্ঞার মাত্রাটা এখানে আরও বেশি। এই জন্য এ ধরনের বদগুমান, এ ধরনের খারাপ ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এবং মন গড়া কোনো বিশ্বাসী হওয়া এটা কোনো ইমানদারের সাথে যায় না। ইমানদার কুসংস্কারের জন্য হতে পারে না, কুসংস্কারে বিশ্বাসী হতে পারে না। সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী, সন্তান, মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এজন্য ড্রাইভারের বেপরোয়া গাড়ির চালনাকে দায়ী করেছেন। ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয়, এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে। তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি, কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে। অবকাঠামোগত ত্রুটি, আমাদের আইনের ত্রুটি, আইনের প্রয়োগ না হওয়া, এই জাতীয় অনেক কারণ রয়েছে, যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ। ড্রাইভারের ত্রুটির কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন, অথবা নির্ধারিত গতিসীমার চাইতে বেশি চালান, অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিসবাব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো। সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভারের উপরে দিয়ত ওয়াজিব হবে, রক্তপণ ওয়াজিব হবে। রক্তপণ হলো 100 ওঁটের মূল্য, এইটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এগনিস্টে, এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে, এবং তার যে অ্যাসোসিয়েশন আছে, তার যে ফ্যামিলি আছে, তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে, আর না হলে সে জেলে থাকবে। আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে, নসিবে ছিল আসমানি বিপদ হিসাবে এটাকে ট্রিট করা হবে, এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না। আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে, যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা জানি না। হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ, সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। দিয়ত যেটা, রক্তপণ যেটা, সেটা 100 ওঁট অথবা 10,000 দিরহাম অথবা 1,000 দিনার, 3টা অপশন রয়েছে। তো 100 ওঁটের যে ব্যাপারটা, এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলোতে কোরআন এবং হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয়, সে সমস্ত দেশগুলোতে এখনো 100 ওঁটের মূল্য দিতে হয় মানুষের জীবন হানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে। আইয়ুব আলী ইমরান, আপনি লিখেছেন, অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে, যেমন টিস্যু, বিস্কুট, ছাতা, সেফটি জ্যাকেট ইত্যাদি? এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে। অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবেন সেটা মেনে চলতে হবে। যেমন তারা যদি বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা, জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে, পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না, তাহলে সেটাই মেনে চলতে হবে। আর যদি অফিস এগুলোর উপরে অনুমোদন করে, অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না,
এবং ফেরত নেওয়া হয় না, এবং অনেক সময় দেখা যায় যে বছরে একটা করে পায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে। সেই হিসেবে ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করতে পারবেন। আর টিস্যু, বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা। আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন। নিয়ে অফিস টাইমের বাইরে আপনি বাসায় ব্যবহার করলেন, অন্য কোথাও ব্যবহার করলেন। সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসির দিকে তাকাবার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে। আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন। সেটা ভিন্ন বিষয়। তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন। এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন, সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন, ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না। একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য, আপনি নিয়ে নিলেন, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কি? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরে কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরে নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেঁটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না।